আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আমাদের কোর্সের লাস্ট ভিডিও। মানে হচ্ছে যে এখনো লম্বা সময় ধরে তোমাদের সাথে আমার জার্নি চলবে, গাইডলাইন ভিডিওস দিব, পড়াশোনা নিয়ে কথা বলবো, ইচ অ্যান্ড এভরিথিং চলবে। সো ওটা নিয়ে সমস্যা নেই, বাট কেমিস্ট্রি ক্লাসের লাস্ট ভিডিও, কেমিস্ট্রিতে যা যা পড়ানো ছিল ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের পড়িয়ে ফেলছি। দুইটা টপিক আমার মনে হয় এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, বাট টাচ করা হয়নি এখনো। এই দুইটা টপিক আমি তোমাকে এখন দেখাই দিব। সো তোমার কাজ আমার সাথে এই দুইটা টপিক বুঝে নেওয়া। কি কি টপিক? ফার্স্ট টপিক হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। এই টপিকটা আমরা মিস আউট করে ফেলছি, তাই না? তেজস্ক্রিয়তাটা টপিকটা আমাদের মিস আউট হয়ে গেছে। সো আমার সাথে তেজস্ক্রিয়তা এই টপিকটা ভালো করে পড়ো। তেজস্ক্রিয়তা টপিকটা ভালো করে পড়ো। এখন তেজস্ক্রিয়তা টপিকটা বলতে আমরা কি বুঝাচ্ছি? দেখো, তেজস্ক্রিয়তা টপিকের ভিতরে নর্মাল ইনফরমেটিভ এমসিকিউ যেগুলো আছে, এগুলো তুমি মেইন বইয়ের যে এমসিকিউগুলো আছে ওগুলো সলভ করলে ইনফরমেটিভ এমসিকিউগুলো চলে আসবে। বা হচ্ছে যে ওই তেজস্ক্রিয়তা টপিকটার ভিতরে একবার রিডিং দিলেও তুমি তেজস্ক্রিয়তা টপিক থেকে ইনফরমেশনগুলো পাবা, যে কারা কত তেজস্ক্রিয়, ইচ অ্যান্ড এভরিথিং। বাট এখানে বেসিক কিছু জিনিস আছে যে বেসিকগুলো না জানলে তুমি তেজস্ক্রিয়তা থেকে হার্ড কোশ্চেনগুলো সলভ করতে পারবা না। ওগুলো আমি তোমাকে এখন শেখাবো। কি কি? প্রথমে আসবে আমাদের আলফা কণার বেসিক আসবে। আমাদের তেজস্ক্রিয়তা কথাটা আসলেই তিন ধরনের কণা আসে। একটা হচ্ছে আলফা কণা, ঠিক আছে, আরেকটা হচ্ছে বেটা কণা, আরেকটা হচ্ছে গামা কণা, ঠিক আছে। তো এই যে তিন ধরনের কণা আসে, এই তিন ধরনের কণার বেসিক শিখতে হবে। প্রথমে আসো আলফা কণা নিয়ে। আলফা কণাকে বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণাকে কি বলা হয়? হিলিয়াম নিউক্লিয়াস। যেটা আলফা কণা সেইটাই হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। জিনিসটা কি দেখো, হিলিয়াম 2+ যে আয়নটা আছে সেটা হচ্ছে আমাদের আলফা কণা। হিলিয়াম 2+ কেন? দেখো, হিলিয়ামে দুইটা আমার প্রোটন আছে আর ভর আছে 4। হিলিয়ামে 2 প্রোটন, ভর 4। আর যখন আমি হিলিয়াম 2+ নিব, তখন হিলিয়াম 2+ মানে এখান থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে। তার মানে এই হিলিয়াম 2+-এ আমার প্রোটন সংখ্যা আছে কয়টা? দুইটা, তাই না? তাহলে নিউট্রন কত? দেখো, ভর থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন পাবা, নিউটন 2। এবং ভর কত? ভর আছে আমার কত? 4। বাট ইলেকট্রন দেখো, ইলেকট্রন হচ্ছে এই হিলিয়ামের দুইটা প্রোটন হলে দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল, 2+ মানে ইলেকট্রনগুলো চলে গেছে। তো এখানে আলফা কণা মানে হিলিয়াম 2+ নিউক্লিয়াস, যেখানে প্রোটন 2 ভর 4, প্রোটন 2 ভর 4, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের আলফা কণার বেসিক। এটা কি? এটা হচ্ছে আমাদের আলফা কণার বেসিক। সো আমরা এই আলফা কণার বেসিকটা শিখলাম, তাই না? আলফা কণার বেসিকটা শিখলাম। এখন আসবো আমরা বেটা কণার বেসিকে। বেটা কণার বেসিকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে, বেটা কণা মানে হচ্ছে, বেটা কণা মানে হচ্ছে এখানে ইলেকট্রন ফ্লো। বেটা কণার মানে কি? ইলেকট্রন ফ্লো। বেটা কণা মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন প্রবাহ, যেখানে বেটা কণা নিঃসরণ হয় মানে ওখানে ইলেকট্রন প্রবাহ হয়। এখন আমরা ইলেকট্রন প্রবাহকে কিভাবে চিহ্নিত করতে পারি? খুব সিম্পল। দেখো, ইলেকট্রনের তো কোনো ভর টন নাই, তাহলে এখানে আমাদের ভর 0 আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তো এই -1টা কিসের জন্য আসছে? ইলেকট্রনের জন্য আসছে। এই জন্য আমরা এখানে E- বলতে পারি। এখানে কি বলতে পারি? E-। সো ভর 0 E-, এইটাকে আমরা বলতেছি হচ্ছে বেটা কণা। আর এই যে এই জিনিসটাকে আমরা কি বললাম? এই জিনিসটাকে আমরা বললাম হচ্ছে আলফা কণা। তাহলে একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে বেটা কণা। এরপরে আসে হচ্ছে আমাদের গামা কণা। গামা কণার কোনো ভর টর কিছুই নাই। সো গামা কণা কোথাও যদি প্রবাহিত হয়, এটা আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। গামা কণার কোনো ভর টর কিছু নেই। এবং গামা থেকে নর্মাল ইনফরমেটিভ এমসিকিউ আসে। বেসিক হচ্ছে আলফার বেটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন আসে। তো এখন প্রশ্ন হচ্ছে, ম্যাথমেটিক্যাল টাইপ কি টাইপের প্রশ্ন আসবে? খেয়াল করো, কি টাইপের প্রশ্ন আসবে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো যে কি টাইপের প্রশ্ন আসবে। ধরো আমাদের কাছে, খেয়াল করো, ধরো আমাদের কাছে এমন কিছু আছে, আলফা কণার জন্য আমরা এমন কিছু নিলাম। ধরো আমাদের কাছে একটা রেডিয়াম আছে। কি আছে? রেডিয়াম আছে। এই যে রেডিয়াম, এই রেডিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা 88 আর ভর কত? ভর হচ্ছে 226। এখন এখান থেকে যদি একটা আলফা কণা বের হয়ে যায়, আলফা কণা বের হয়ে যায়, এখান থেকে একটা আলফা কণা বের হওয়া মানে হচ্ছে, খেয়াল করো, এখান থেকে একটা আলফা কণা বের হওয়া মানে কি? আলফা কণায় প্রোটন 2 থাকে, তার মানে এখান থেকে 2 কমে গেছে।
2 কমে গেছে, তাহলে 2 কমে গেলে এটা কিন্তু 86 হয়ে যায়, 86 হয়ে যায়। আর দেখো আলফা কণায় ভর কত থাকে 4, তাহলে একটা আলফা কণা বের হয়ে গেলে ভর আমার 4 কমে যাবে, তাহলে 4 কমে গেলে 222, 26 থেকে 4 কমলে খেয়াল করো কত আসে, 222 আসে। তাহলে দেখো রেডিয়াম আলফা কণা এত এত কমে গেল। এবার 86 222 এইটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে রেডন, আর এন, তাই না? এটাকে আমরা কি বলি, রেডন। তাহলে খেয়াল করো আমরা যখন একটা আলফা পার্টিকেল বের করছি তাহলে আমার বিক্রিয়াটা এমন হচ্ছে। তাহলে এই আলফা পার্টিকেলটা আসলে কি? এই আলফা পার্টিকেলটা আসলে হচ্ছে হিলিয়াম 2 প্লাস নিউক্লিয়াস বা হিলিয়াম 24, হিলিয়াম 24। তাহলে একটা সিম্পল জিনিস খেয়াল করো তো, এই সাইডের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আর এই সাইডের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান না? তো সবসময় মাথায় রাখতে হবে কোনো একটি বিক্রিয়ার ভর ও প্রোটন সংখ্যা বামে ও ডানে সমান থাকে। কোন একটি বিক্রিয়ার ভর ও প্রোটন সংখ্যা বামে এবং ডানে সমান থাকে। তাহলে একটা বিক্রিয়ায় ভর এবং প্রোটন যদি আমরা নিই তাহলে বামে এবং ডানে সবসময় ভর যা থাকবে টোটাল ভর আর টোটাল প্রোটন সবসময় সমান থাকবে, টোটাল ভর টোটাল প্রোটন সবসময় সমান থাকবে। তার মানে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে যদি তোমার হচ্ছে আলফা কণা বের করি তাহলে আমরা জিনিসটা কি সেটা বলে দিতে পারবো, জিনিসটা কি সেটা আমরা বলে দিতে পারবো। নরমালি খেয়াল করো আমরা আলফা কণা বের করার পরে বলে দিতে পারবো কিভাবে। সাপোজ ধরো আমাদের কাছে ম্যাগনেসিয়াম 12 24 আছে, এখন এখান থেকে যদি আমার আলফা কণা বের হয়ে যায় তাহলে বিক্রিয়া শেষে আলফা কণা যদি বের হয়ে যায় তাহলে কি ঘটবে, এখানে আলফা কণা বের হয়ে যাওয়া মানে আলফা বের হয়ে গেল, তাহলে এখানে আমাদের ভর 2 কমবে, তাহলে ভর 2 কমলে আমরা এখন পাবো হচ্ছে এই প্রোটন 2 কমবে, প্রোটন 2 কমলে পাবো আমরা কত 10, তাই তো 10। এবং দেখো ভর আমাদের কত কমবে, ভর কমবে আমাদের 4, তাহলে 4 কমলে কত পাবো আমরা উপরে পাবো 20, তাই তো? তাহলে প্রোটন 2 আর ভর 4, তাহলে আমরা কি পাইলাম বলো তো, আমরা এখানে খেয়াল করো নিয়ন পাইলাম, নিয়ন 10। তাহলে এইটা গেল আমাদের আলফা কণা, এটা কি গেল, এইটা গেল হচ্ছে আমাদের আলফা কণা, এইটা গেল হচ্ছে আলফা কণা। এবার যদি এরকম বলে, খেয়াল করো আমরা যে বেসিকটা শিখলাম সেই বেসিকটা থেকে একটা নর্মাল ট্যাকটিক্স শিখো। ধরো আমাদের এখানে বলে দিচ্ছে যে কার্বন 6 12 প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম 13 28 এই দুইটা বিক্রিয়া করে, সাপোজ এরকম বললো, এই দুইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করছে, এই দুইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করছে হচ্ছে ফসফরাস 15, খেয়াল করো ফসফরাস 15 এবং 30 বা 31 দিলাম প্লাস এক্স। এবার বলছে এক্স মৌলটির তোমার কনফিগারেশন কি কি আমাদের দেখাও, এক্স মৌলটির কনফিগারেশন কি কি দেখাইতে বলছে। তাহলে খেয়াল করো এক্স মৌলটির কনফিগারেশন কি কি সেটা দেখাইতে, যে ধরো এখানে আমরা নিলাম, এটা নিলাম এম, এটা নিলাম এন। এম মানে কি, এম মানে প্রোটন সংখ্যা, আর এন মানে কি ভর সংখ্যা। তাহলে খেয়াল করো এই প্রোটনের এই প্রোটন প্লাস এই প্রোটন মিলে এই প্রোটন প্লাস এই প্রোটন হবে, খেয়াল করো এইটার এটা মিলে এইটার এটা হবে। তাহলে খেয়াল করো প্রোটন সংখ্যা যদি আমি সমান দেখতে চাই তাহলে 6 + 13 মিলে আমার সমান আসতেছে 15 প্লাস এম, কি আসতেছে 15 প্লাস এম। তাহলে এম এর ভ্যালু আমি কত পাবো, এম এর ভ্যালু পাবো, খেয়াল করো এই যে এম এর ভ্যালু পাবো 13 আর 6 মিলে আমার 19 থেকে 5 বাদ দিলে আমি কত পাবো 4। তাহলে আমি যদি এক্স যৌগটা দেখি, এই এক্স যৌগের ভিতরে বা এক্স মোলের ভিতরে নিচে আমার প্রোটন সংখ্যা কত আসছে 4। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমার ভর সংখ্যা কত আসবে, ভর সংখ্যাও সেম, বামের ভর সংখ্যা আর ডানের ভর সংখ্যা সমান। বামের ভর সংখ্যা 12 প্লাস 28, ডানের ভর সংখ্যা কত 31 প্লাস এন, খেয়াল করো 31 প্লাস এন। তাহলে এখন যদি আমি বের করার চেষ্টা করি এই এন এর মান কত, এন ইকুয়ালস টু আমার আসতেছে 12 আর 8 মিলে কত আসে, 12 আর 28 মিলে কত আসে 40, 40 মাইনাস 1 ক্যালকুলেশন করলে 9। তাহলে দেখো এন এর যে ভ্যালু সেটা আসে 9। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু পাই 4 9, এক্স এর ভ্যালু কত পাই 4 9। তো আমরা জানি তোমার হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে এখানে আমাদের মৌলটা আসবে হচ্ছে বেরিলিয়াম 4 9, ঠিক আছে, কি আসবে বেরিলিয়াম 4 9, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক জিনিস, আমাদের এই যে জিনিসটা কি এটা কি সেটা বের করতে বলবে। তাহলে বের করার বেসিকটা কি, বেসিকটা থিওরিটা ভালো করে বুঝে রাখবা। বেসিকটা হইতেছে খুব সিম্পল, যে বাম সাইডের মোট ভর, বামের মোট ভর ইকুয়ালস টু ডানের মোট ভর, ঠিক আছে, বিক্রিয়ার ডানের মোট ভর,
আবার বামের মোট প্রোটন ইকুয়ালস টু ডানের মোট প্রোটন। তাহলে লেফট সাইডের টোটাল প্রোটন, লেফট সাইডে কিভাবে লিখবো এটাকে, বামের মোট প্রোটন, বামের মোট প্রোটন, প্রোটন ইকুয়ালস টু ডানের মোট প্রোটন, মোট প্রোটন। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তাহলে বামেরটা এবং ডানেরটা, বামেরটা এবং ডানেরটা সমান, প্রোটনের ক্ষেত্রেও সমান, তারপর হচ্ছে তোমার ভরের ক্ষেত্রেও সমান, প্রোটনের ক্ষেত্রেও সমান, ভরের ক্ষেত্রেও সমান। এইটুকু তুমি যদি জাস্ট বুঝো তাহলেই হয়েছে, আর কিছু লাগবে না। ওকে, এবার এটা গেল কি, এটা গেল আমরা শিখলাম হচ্ছে তোমার আলফা কণার ক্ষেত্রে, আলফা কণার ক্ষেত্রে কি টাইপের ঘটনা ঘটবে সেটা। যখনই আমার এখানে মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, যখনই আমার বলবে কোন একটা জায়গা থেকে আলফা কণা বের হয়ে গেছে, আলফা কণা বের হয়ে গেছে, আলফা কণা বের হয়ে গেছে, বের হয়ে গেছে, এই কথাটা শোনার সাথে সাথে মাথায় রাখতে হবে আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম 2 প্লাস, বাট হিলিয়ামে প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4। হিলিয়ামে কি প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4। তার মানে একটা আলফা কণা বের হয়ে যাওয়া মানে প্রোটন থেকে, প্রোটন হবে হচ্ছে -2, ভর হবে হচ্ছে আমার কত, ভর হবে হচ্ছে আমার -4। তাহলে যৌগ থেকে -2 -4 করলেই আমরা মিলাই ফেলতে পারবো বাকি জিনিসপত্রগুলা। ঠিক আছে, যেমন ধরো তোমাকে এরকম একটা বিক্রিয়া দিল, আবার আগের মতো দেখাই, ক্যালসিয়াম 20 40 এটা দিছে। এবার বলছে এখান থেকে আমরা আলফা কণা প্লাস ওয়াই পাই। এবার তোমাকে জিজ্ঞেস করছে ওয়াই যৌগটা কি, ওয়াই যৌগটা কি, তাহলে ওয়াই যৌগটা কি কিভাবে বের করব, সেম সিম্পল জিনিস, ক্যালসিয়াম 20 40, এই সাইডে যখন আমি যাব তখন আলফা কণা যদি আমি লিখি হিলিয়াম 2 প্লাসে এখানে 2 4 আছে প্লাস ওয়াই যৌগ আছে। এখন ওয়াই যৌগের ক্ষেত্রে আমি যদি আবার এখানে পি এবং কিউ নিই, তাহলে নিচে পি মানে প্রোটন আছে, নিচে নিচে প্রোটন, তাহলে খেয়াল করো প্রোটন সংখ্যাগুলো কি হবে, সব আমার সমান হবে। তাহলে 20 ইকুয়ালস টু 2 প্লাস পি, 20 ইকুয়ালস টু 2 প্লাস পি, কারণ বাম সাইডে প্রোটন 20, ডান সাইডে 2 প্লাস পি। তাহলে পি আসতেছে কত, পি আসতেছে খেয়াল করো 18। তাহলে এখানে আমি এই পি এর জায়গায় 18 লিখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমি ভর নিয়ে কাজ করি, ভরের ক্ষেত্রে খেয়াল করো ভর আসতেছে 40 ইকুয়ালস টু, এই সাইডে যে হিলিয়ামের ভর 4 প্লাস কিউ আসে, তাহলে কিউ ইকুয়ালস টু আসে হচ্ছে 36। তাহলে এখানে আমি 18 জায়গায় এই কিউ ইকুয়ালস টু 36 বসাইতে পারতেছি, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো, পাচ্ছি হচ্ছে ক্লোরিন 17 আর্গন 18, তাহলে আর্গন যৌগ পাচ্ছি, আর্গন 18 উপরে কত 36, এই দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের যৌগটা। তাহলে এই আলফা কণা যদি কোথাও বের হয়ে যায়, তাহলে এই সিম্পল বেসিকটা মাথায় রাখতে হবে, প্রোটন 2 ভরে 4, এইটা আমার কমাতে হবে, প্রোটনে 2 ভরে যে 4 কমাতে হবে। আচ্ছা গেল, এইবার আসো বেটা কণার বেসিক কি, বেটা কণার বেসিকটা সহজে শিখে নাও। বেটা কণা এইটার বেসিক কি, খুব সিম্পল। বেটা কণা নিয়ে যখন কাজ করবা তখন মাথায় রাখতে হবে বেটা কণার ক্ষেত্রে ঘটনা কি ঘটে। তোমার কাছে একটা নিউট্রন আছে, মুখস্থ করতে হবে, একটা নিউট্রন যদি কখনো ভেঙে যায়, ভেঙে গেলে একটা প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। মাথায় রাখবো সব সময় যে একটা নিউট্রন যদি ভাঙে, নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়, একটা নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। কোথাও যদি নিউট্রন ভেঙে যায়, নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। আচ্ছা গ্রেট, প্রোটন এবং ইলেকট্রন গেল একটা নিউট্রন ভেঙে, ওকে, একটা নিউট্রন ভেঙে। এইবারটা খেয়াল করো বেটা কণা মানে কি, বেটা কণা মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ। তার মানে এই যে একটা ইলেকট্রন তৈরি হলো, এই ইলেকট্রনটা মানেই হচ্ছে আমার বেটা কণা, ইলেকট্রনটা মানে আমার বেটা কণা। তার মানে কোথাও থেকে যদি একটা বেটা কণা বের হয়ে যায়, তার মানে একটা ইলেকট্রন বের হয়ে যায়, ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে সেখানে একটা নিউট্রন কমবে, তাহলে নিউট্রন হবে মাইনাস, নিউট্রন হবে -1, বাট একটা নিউট্রন যখন ভেঙে যাচ্ছে সেখানে তো একটা প্রোটন অটোমেটিক উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে প্রোটন হবে কি +1। তাহলে যখন একটা বেটা কণা বের হয়ে যাচ্ছে তখন নিউট্রন 1 কমছে কিন্তু প্রোটন 1 বাড়ছে। এবার খেয়াল করো তো, আমরা জানি ভরের ভিতরে, ভরের ভিতরে প্রোটন প্লাস নিউট্রন 2ই থাকে। তাহলে ভর সংখ্যা যদি আমার, খেয়াল করো ভর সংখ্যা যদি আমার 30 হয়, এই 30 ভরের ভিতর থেকে একটা নিউট্রন কমলো, একটা প্রোটন বাড়লো, তাহলে কি ভর সংখ্যা আবার সেই 30ই থাকলো না? তার মানে একটা বেটা কণা যখন পরিবর্তিত হয় বা একটা বেটা কণা যখন বের হয়ে যায় তখন ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সিম্পল, দেখো আমাদের কাছে একটা ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম 20 40, খেয়াল করো ক্যালসিয়াম
20 40 এই যে যৌগটা আছে এখান থেকে যদি একটা বেটা কণা নির্গত হয় দ্যাট মিন্স এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে একটা কি হয়েছে ইলেকট্রন বের হয়ে গেছে ইলেকট্রনটা আমি কই থেকে পাইছি এখানের একটা নিউট্রন থেকে পাইছি নিউট্রন কোথায় আছে এই ভরের ভিতরে আছে তাহলে ভরের ভিতরে নিউট্রন ভেঙে প্রোটন প্লাস ইলেকট্রন বের হয়ে গেল এই ইলেকট্রনটাই হচ্ছে আমার বেটা কণা তাহলে এই বেটা কণা আমি এখানে লিখলাম তাহলে এখন আমার একটা প্রোটন বেড়ে গেছে সেই প্রোটনটা যদি বেড়ে যায় সেই প্রোটন এখানে যে অ্যাড হয়ে যাবে তার মানে এখানে আমি এখন 21 পাবো 21 পাওয়া মানে আমার স্ক্যান্ডিয়াম 21 পাওয়া মানে কি স্ক্যান্ডিয়াম খেয়াল করো 21 পাওয়া মানে কি স্ক্যান্ডিয়াম এখন স্ক্যান্ডিয়াম তৈরি হলো আমার নিউট্রন সংখ্যা 1 কমছিল প্রোটন সংখ্যা 1 বাড়ছে তার মানে কি আমার ভর আগের মতোই সেম আছে সো আমার এখানে ভর কি হবে 40 হবে বুঝতে পারছো তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়ার পরিবর্তন কেমনে হলো এই যে সিম্পল একটা বেসিক শেখাইতে পারলাম আশা করি বুঝতে পারছো এই বেসিকে হলো আবার দেখাই আরেকবার দেখাই তাহলে আবার ক্লিয়ার হবে বেটা কণার ক্ষেত্রে আবার বলি যে একটা নিউট্রন ভেঙে প্রোটন প্লাস ইলেকট্রন তৈরি হয় এই ইলেকট্রনটাই হচ্ছে আমার বেটা কণা তো বেটা কণা যখন বের হয়ে যায় তখন নিউট্রন 1 কমে আর প্রোটন 1 বাড়ে যদি তাই ঘটে তাহলে খুব সিম্পলি দেখো আমরা অন্য যে কোনো একটা মৌল নিই যেমন ধরো আমরা ক্রোমিয়াম নিলে ইয়া করতে পারবো না মিলাইতে মানে সবগুলা মনে নাই ভরটার মনে নাই সো ফসফরাস নেই ফসফরাস 15 31 আছে আমার কাছে তো এখান থেকে একটা বেটা কণা নিঃসরণ হয়েছে সো বেটা কণা মানে কি বেটা কণা মানে একটা ইলেকট্রন প্রবাহ চলে গেছে তো ইলেকট্রন প্রবাহ চলে যাওয়া মানে এখানে একটা প্রোটন বাড়ছে তো প্রোটন বাড়লে এই জায়গাতে আমাদের প্রোটন সংখ্যা 16 হয়ে যাবে বাট ভর কি থাকবে সেম থাকবে কারণ প্রোটন 1 বাড়ছে নিউট্রন 1 কমছে তাহলে ভর যদি সেম থাকে এটা 31 এ থাকবে তাহলে এখন খেয়াল করো 16 মানে কি 16 মানে সালফার তাহলে নতুন যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে সালফার বুঝতে পারছো নতুন যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে সালফার তো এখানে বেটা কণার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে যে আগের মতো ইকুয়েশন দিয়ে দিতে পারে তেজস্ক্রিয় বিক্রিয়ার ইকুয়েশন দিয়ে দিতে পারে সো ইকুয়েশন দিলে এখন তুমি পারবা বিকজ তুমি বেসিকটা ধরে ফেলছো দেখো বেটা কণা মিলাইতে গেলে এই বেসিকটা জানার কোনো বিকল্প নাই এই বেসিকটা তোমাকে জানতেই হবে তাহলে তুমি বেটা কণা মিলাইতে পারবা নতুবা বেটা কণা মিলাইতে পারবা না আশা করি ক্লিয়ার করতে পারছি এইবার আসো আমরা বোর পরমাণু মডেলের কিছু অধিকতর নলেজ শিখব বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা কোন একটি কক্ষপথের মানে n-তম কক্ষপথের খেয়াল করো বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা এই বেসিকটা একটু শিখব যে n-তম কক্ষপথের বেগ তারপরে ব্যাসার্ধ আর ইলেকট্রনের বেগ তারপরে কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তি নির্ণয় এই পার্টগুলো আমাদের ভালো করে শিখতে হবে তাহলে দেখো n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তি নির্ণয় এই তিনটা টপিক আমাদের ভালো করে শেখা লাগবে তো n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ ব্যাসার্ধ এবং শক্তি যখনই এই টপিকটা আসবে তখন আমাদের ফর্মুলা লাগবে এবার দেখো আমাদের ডিটেল ফর্মুলা লাগবে না ডিটেল আমাদের অনেক ফর্মুলা আছে প্রতিপাদন আছে এগুলা ডিটেল ফর্মুলা ইঞ্জিনিয়ারিং এ আসে প্রতিপাদন করতে দেয় বাট আমাদের যেহেতু আসবে এমসিকিউতে যে শর্ট পার্টটা আসবে আমি তোমাকে সেই শর্ট পার্টটা শেখাবো এমসিকিউতে কোন শর্ট পার্টটা আসবে খুব সিম্পল খেয়াল করে দেখো আমাদের প্রথমেই আসবে হচ্ছে যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ rn ইকুয়ালস টু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু n স্কয়ার ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে আমাদের একটা পরমাণু ধরো সোডিয়াম পরমাণু এইটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ এখন প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ আসবে এইটাকে যদি আমি r1 বলি এরপরে ভালো করে খেয়াল করে দেখো এরপরে এইটা আমার দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ পাইলাম বলো তো প্রথম থেকে দ্বিতীয়তে যদি যাই ব্যাসার্ধ বাড়বে না কমবে ডেফিনেটলি বাড়বে ব্যাসার্ধ তো কমার কোনো চান্সই নাই ব্যাসার্ধ বাড়বে যদি ব্যাসার্ধ আমার বাড়ে তাহলে আমার এখানে n দিয়ে গুণ হবে কারণ কি প্রথম কক্ষপথের চেয়ে এত গুণ তাহলে খেয়াল করো আমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি r1 হয় আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ যদি r2 হয় তাহলে এখানে আমার n স্কয়ার হবে তাহলে এখানে n হলে এখানেও n তাহলে এখানে 2 এর স্কয়ার হবে তাহলে 2 এর স্কয়ার হলে r2 ইকুয়ালস টু r1 ইনটু 4 আসতেছে না তাহলে খেয়াল করো
দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। এটাই এমসিকিউতে আসে যে বোর পরমাণু মডেলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 4 গুণ। কত গুণ? 4 গুণ। মাথায় থাকবে 4 গুণ। এবার খেয়াল করো, যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নাও, সেটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 3 এর স্কয়ার মানে r1 ইনটু 9, তাহলে কি আসবে? 9 গুণ। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এটা কত আসবে? r1 ইনটু 4 এর স্কয়ার, কত আসবে? 16r1, তাহলে কত গুণ হবে? 16 গুণ। কত গুণ? 16 গুণ। দ্যাটস ইট। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এই কক্ষপথগুলোর ব্যাসার্ধের কত গুণ সেটা আমি পাবো না, এভাবে পাবো। এগুলো হচ্ছে আমার এক একটা এমসিকিউ। হ্যাঁ, এগুলো এক একটা এমসিকিউ। এবার আসো, আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের একটা ভ্যালু আছে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এইটার ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রোম। মাথায় রাখবো কত? 0.53 অ্যাংস্ট্রোম। এবার আমি মাথায় রাখবো 1 অ্যাংস্ট্রোম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা মাথায় রাখতে হবে। তো যেটা আমার 0.53 অ্যাংস্ট্রোম, এটাকে আমি 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার বলতে পারবো, 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার বলতে পারবো। কি বলতে পারবো? 10 টু দি পাওয়ার -10 মিটার। এই দুয়ের সমন্বয়ে, খেয়াল করো, এই দুয়ের সমন্বয়ে আমি পাবো হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে যদি আমার কখনো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ সংখ্যায় বের করতে বলে এবং সেটা যদি অ্যাংস্ট্রোম ভ্যালুতে থাকে, তাহলে আমার এর সাথে 4 দিয়ে গুণ করলে বেসিক নাম্বার চলে আসবে। যদি আমার এটা সেন্টিমিটারে থাকে, তাহলে এই টোটাল ভ্যালুর সাথে 4 দিয়ে গুণ হবে। যদি মিটার থাকে, তাহলে এই টোটাল ভ্যালুর সাথে 4 দিয়ে গুণ হবে। এইটুকু তুমি যদি চিন্তা করতে শিখো, তাহলে ইজি। এবার তুমি বলবা, ভাই চিন্তা করতে তো শিখবো না। চিন্তা করতে না শিখলে চান্স পাবো না, স্বাভাবিক। এইটুকু মাথা যদি তোমার ভালো না হয়, তাহলে তুমি তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখো না। বিশ্ববিদ্যালয়ে বহুত প্রেশারটা নিতে গেলে, বিশেষ করে ভার্সিটি ক ইউনিটে নিতে গেলে তোমাকে এইটুকু চিন্তা করতে শিখতে হবে। ওকে, তাহলে চিন্তা করতে শিখতে হবে। পরে আসো, এবার আমাদের তোমার ধরো n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করতে বলছে। কি বলছে? দেখো, n-তম কক্ষপথে ইলেকট্রন এর বেগ, এইটা বের করা লাগবে। n-তম কক্ষপথে ইলেকট্রন এবং সেই ইলেকট্রনের বেগ। এখন প্রশ্ন হচ্ছে, n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ আমি কেমনে বের করব? খুব সিম্পল। n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করা সিম্পল। n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ vn ইকুয়ালস টু প্রথম কক্ষপথে বেগ ডিভাইডেড বাই v। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এইটা আমার প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ, এর চেয়ে যত আমি দূরে যাব, যত আমি নিউক্লিয়াস থেকে দূরে যাব, এটা আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথ, নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কক্ষপথ, যত আমি দূরে যাব, যত আমি দূরে যাব, তত আমার বেগ কমে যাবে। কারণ কি? দেখো, প্রথম কক্ষপথে যে আছে, সে যেই এনার্জি নিয়ে আছে, সে এনার্জি বেশি। আর এই এনার্জি নিয়ে, বেশি এনার্জি নিয়ে তাকে খুব কম একটা পথ অতিক্রম করতে হচ্ছে, এজন্য সে খুব দ্রুত ঘুরবে। বাট যেহেতু এইটাই অনেক বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, তাহলে একটু আস্তে ঘুরবে। এটার আরো বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, আরো আস্তে ঘুরবে। এবং আকর্ষণ বলও কম, কেন্দ্রের সাথে আকর্ষণ বল কম। সো যত দূরে যায় তত বেগ কমে যায়। আর বেগ কমে যায় কিভাবে? v ডিভাইডেড বাই n, ভাগ আকারে কমে যায়। তাহলে আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের দেখো 1/2 গুণ। কত গুণ? 1/2 গুণ। তৃতীয় কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের 1/3 গুণ। চতুর্থ কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের 1/4 গুণ। পঞ্চম কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের 1/5 গুণ। এরকম আসার কথা। বুঝতে পারছো? এই 1 আকারে যে সংখ্যাগুলো আছে, এই প্রথম কক্ষপথের এত গুণ, এটা আমার ভালো করে শিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম কক্ষপথের বেগ কত? খেয়াল করো, প্রথম কক্ষপথের বেগটা মুখস্থ করতে হবে। v1 সংখ্যাটা হচ্ছে v1 equals to 2.18 into 10 to the power -8 সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আই গেস আমি ঠিক লিখছি, 2.18 into 10 to the power 8। ওকে, আমি একটু তার ক্রস চেক করি, ভুল কিছু লাগা যাবে না। হ্যাঁ, 2.18 10 to the power -8 না, শুধু 8। এই জন্য আমার ঘাবলা মনে ছিল কিছু একটা। শুধু 8, 10 to the power শুধু 8 সেন্টিমিটার পার সেকেন্ড। 2.18 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে জিনিসটা আমি লিখলাম, এই সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এইটা আমি
কিসের জন্য লিখলাম, আমি সেন্টিমিটারের জন্য লিখলাম। তাহলে মিটারে যে কি হবে 2.18, তুমি জানো সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করতে হয়, 10⁶, সেটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার তোমার প্রথম কক্ষপথের ভ্যালু। এই প্রথম কক্ষপথের ভ্যালু লিখে এই ভ্যালুটা এখন তুমি যেই কক্ষপথ বের করতে বলবে তার সাথে গুণ ভাগ করতে হবে। যেমন ধরো যদি তোমাকে দ্বিতীয় কক্ষপথ বের করতে বলে, তাহলে v2 ইকুয়ালস টু v1 এর ভ্যালু 2.18 10⁶ ডিভাইডেড বাই 2 এত মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাহিনী, দ্বিতীয় কক্ষপথের ভ্যালু। তাহলে এইটুকু আমরা পারবো কিনা বলো, এইটুকু মাথার ভিতর ঢোকাই নিয়ে তারপরে আগাও, কোনো রকম ভাবে ভুল করা যাবে না, কোনো রকম ভাবে না, পারতে হবে সব সময়। গ্রেট, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, স্লাইড শেষ। স্লাইড নি, নতুন স্লাইড নি, দাঁড়াও। এটা হচ্ছে তোমাদের ক্লাসের স্লাইড না, নর্মাল আমি যদি কিছু এমনি পড়াই তাহলে এই স্লাইডটাতে পড়াই। এবার আসো আমাদের এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি শিখতে হবে। কি শিখবো, কি শিখবো আমরা? এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তো আমাদের হেডলাইন দিবা এনতম কক্ষপথে, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তো আমরা হেডলাইন দিলাম এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমি কিভাবে বের করব? খুব সিম্পল। এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করা সিম্পল। ফর্মুলা কি? En ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই n স্কোয়ার। আবারও সেম জিনিস, কক্ষপথ যত দূরে যাবে, খেয়াল করো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, সেন্টার থেকে কক্ষপথ যত দূরে যাবে শক্তি তত হ্রাস পাবে। সেন্টার থেকে কক্ষপথ যত দূরে যাবে শক্তি তত হ্রাস পাবে। তাহলে শক্তি হ্রাস পাওয়ার মানে কি? এইভাবে হ্রাস পাচ্ছে, দেখো দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে প্রথম কক্ষপথের 2 এর স্কোয়ার, মানে কত? 1/4 গুণ। খেয়াল করো 1 বাই কয় গুণ? 4 গুণ। তার মানে 3 নাম্বার কক্ষপথের শক্তি কত? প্রথম কক্ষপথের 1/3 এর স্কোয়ার, মানে কত? 9 গুণ। চতুর্থ কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ? 1/4 এর স্কোয়ার, তাহলে কি 1/E1/16 আসতেছে, মানে 1/16 গুণ। তো খেয়াল করো প্রথম কক্ষপথের শক্তি দ্বিতীয় কক্ষপথের কত গুণ, 3 নাম্বার কক্ষপথের কত গুণ, 4 নাম্বার কক্ষপথের কত গুণ। এই যে ভ্যালুগুলো আমরা এখানে পাইলাম, এই ভ্যালুগুলো আমাদের এক এক করে মাথায় রাখতে হবে। এই যে কত গুণ আমি এখানে যেটা লিখে দিছি, এই বাংলা কথাগুলোও কিন্তু আসে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম কক্ষপথের শক্তি কত? দেখো প্রথম কক্ষপথের শক্তি E1 ইকুয়ালস টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। মুখস্থ করতে হবে, এটা 13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত আসবে? E2 ইকুয়ালস টু, খেয়াল করো উপরে যাবে আমাদের মাইনাস 13.6 প্রথম কক্ষপথের শক্তি, নিচে যাবে 2 এর স্কোয়ার, মানে কত? 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। তো আমাদের এখানে দেখো 3 এ 4 12 আসে, নিচে 4, 3 এ 4 12 আসে, সেখানে মাইনাস 3.1 বা 3.2 ইলেকট্রন ভোল্ট এই টাইপের একটা রেজাল্ট আসে। আমি আন্দাজে লিখছি 3.2 ইলেকট্রন ভোল্ট এই টাইপের একটা রেজাল্ট আসে। সো আমরা এখান থেকে ইজিলি করতে পারবো না? পারার কথা। সেম ভাবে আমি যখন E3 করব তখন 13.6/9 হবে, মানে 1 পয়েন্ট সামথিং আসবে রেজাল্ট। এভাবে আমাদের শিখতে হবে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আমি ভ্যালুটা নিলাম এটা কিন্তু আমি ইলেকট্রন ভোল্টে পাইছি। ইলেকট্রন ভোল্টের আবার ভ্যালু আছে। 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। মাস্ট মুখস্থ করো, মাস্ট মুখস্থ করো। এটা সরাসরি এমসিকিউতে আসে যে 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু কত। তো যদি কখনো আমার এখানে ইলেকট্রন ভোল্ট বাদে অন্য কিছু দেয়া থাকে তাহলে আমি কি করব? জাস্ট এইটা বসাই দিব। ইলেকট্রন ভোল্ট বাদে অন্য কিছু দেয়া থাকলে এটা বসালে আমাদের পুরা হিসাব ক্লিয়ার। তাহলে এখন বলো আমরা পারবো কিনা? এই যে দুইটা টপিক, এই দুইটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক। এখান থেকে যেভাবে প্রশ্ন আসে আমি ঠিক ওইভাবেই দেখাই দিলাম। আর এর মাধ্যমে তোমাদের সাথে আমার কেমিস্ট্রি জার্নি মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন থেকে এই জিনিসপত্রগুলা ভালো করে শিখে নিতে পারবো, ইনশাল্লাহ পারবো। সো আমরা এখন থেকে এই জিনিসপত্রগুলো ভালো করে শিখবো। ভাইয়ার জন্য দোয়া করবা। আমি হয়তো 25 ব্যাচের অনেকগুলা জিনিস, অনেকগুলা প্রজেক্টে টানা ক্লাস নেওয়া শুরু করব। সো ওদের ক্লাস নেওয়া শুরু করলে তোমাদের সাথে ক্লাসেসে কম দেখা হবে, বাট তোমাদের গাইডলাইন নিয়মিত দিতে থাকবো। পড়াশোনায় তোমাদেরকে চাঙ্গা করতে থাকবো। তোমাদের 2 মাসে কেমিস্ট্রি শেষ করাই দেওয়ার কথা ছিল, তোমাদের সাথে একটা ভালো জার্নি গেছে। তোমাদেরকে সবচেয়ে স্লো পড়াইছি,
মানে স্লো যত আমি পড়াইছি তার ভিতর তোমাদের কেমিস্ট্রিটা সবচেয়ে স্লো পড়ানো হয়েছে, ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে, তাও রেকর্ড পড়ানো হয়েছে। এখন থেকে আবার এদেরকে লাইভে পড়ানো হবে, সো লাইভ ক্লাসেস থাকবে। সো ভাইয়ের জন্য দোয়া কইরো, আর তোমাদেরকে গাইডলাইনের ভিতরে রাখবো। আর এক্সামগুলো ভালো করে দাও, এক্সামের প্রশ্ন সহজ হোক কঠিন হোক ভালো করে দাও, এক্সামগুলো ভালো করে দাও, কঠিন প্রশ্নগুলো সলভ করার ট্রাই করো, আর সহজগুলা ভুল না করার ট্রাই করো। এই কয়েকটা জিনিসপত্র একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাস মানে তোমাদের সাথে কোনো একটা আগামী গাইডলাইন সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ।